16 বছর ধরে তারা যেই অনাচার করেছে সব আমরা জানি। আজকে যে বলছিলেন যে মাহবুব মোর্শেদ ভাই যে বলছিল যে ওইখানে আসছে যে খুন করে লাশ গুম করার কথা, এই এই গুমের এবং খুন করে লাশ গুম করার এই অভ্যাস তো বা এই নৃশংসতা তো আজকে নতুনও না, তাদের গণহত্যার সময় না, আগে থেকে 72 থেকে শুরু করেছে। এমনকি গত 16 বছরে আপনি যাদেরকে গুম করেছে, ইলিয়াস আলীর মতো নেতা, তার লাশটা কোথায়? চৌধুরী আলমের মতো আলোচিত নেতা, তার লাশটা কোথায়? বিএনপি নেতা এই যে হিরু, পারভেজ, ছাত্রদল নেতা সুমন, জামায়াত শিবিরের অসংখ্য নেতা কর্মী যাদেরকে গুম করেছে, তাদের লাশ কোথায়? তার মানে এইভাবে তারা গুম করার যে প্রবণতা তাদের মধ্যে এই নৃশংসতা আগেই ছিল, সেটারই ধারাবাহিকতা এবং একটু ব্যাপক হয়েছে গণহত্যার সময়, সেটাই করেছে। এমনকি এইখানে আর একটা পয়েন্টও আগেরবার আমি বলিনি, সেটা হলো আবু সাইদ তো এবার এই গণঅভ্যুত্থানের স্ফুলিঙ্গ তৈরি করে আবু সাইদ হত্যাকাণ্ডটা। যখন একটা নিরস্ত্র ছেলে দুই দিকে হাত বাড়িয়ে দাঁড়ায়, একটা প্রতিবাদ, নিরস্ত্র প্রতিবাদ, তার বুকে অসংখ্য গুলি এসে ঝাঁঝরা করে দেয়, সেই ভিডিও এবং তার ছবি যখন প্রচার পেল ভার্চুয়াল মিডিয়ায় প্রথমে এবং পরে সব সংবাদ মাধ্যমে, ওইটাই দেশের কোনো বিবেকবান মানুষ, যার ন্যূনতম মানবিকতা আছে, মানুষ যে পশু না এরকম কোনো মানুষ এটা নিতে পারে নাই। ওটাই তো মাইল ফলক এই আন্দোলনের। সেই আবু সাইদকে পর্যন্ত আওয়ামী লীগের পক্ষের যারা দেশে বিদেশে বসে ভার্চুয়াল মিডিয়ায় যারা প্রোপাগান্ডা চালায়, তারা এরকম একটা সুর তুলেছিল যে গুলিটা পুলিশ করেছে কিনা, অন্য কেউ করেছে পেছন থেকে, অথবা সে নেশাগ্রস্ত, কিংবা যেই পুলিশকে দিয়ে গুলি করানো হয়েছে সেই পুলিশ জামাত শিবিরের কিনা, নানান কাহিনী ফাঁদার চেষ্টা করেছে না। এই জাতিসংঘের রিপোর্ট কিন্তু সেটাকে স্পষ্ট করে দিয়েছে, আবু সাইদ বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার, এবং তার হাতে কোনো অস্ত্র ছিল না, নিরস্ত্র আবু সাইদ। এই যে এই সমস্ত কাণ্ডগুলি ঘটিয়েছে, এখন নিষিদ্ধ এবং নিবন্ধ বাতিলের যে বিষয়টা, এটা নিয়ে মত ভিন্ন মত থাকতে পারে, কিন্তু এটা কিন্তু খুব অস্বাভাবিক নয়। এটা যারা নিষিদ্ধ নিয়ে খুব জোরালোভাবে নামছেন তাদের কথার যুক্তি আছে একরকম, যে এইরকম নৃশংস গণহত্যাকারী এইরকম কোনো দল পৃথিবীর বিভিন্ন দেশে পরাজিত হওয়ার পরে এদের আর রাজনীতি করবার কোনো অধিকার থাকে না, এবং এদের নিষিদ্ধ করবার অনেক নজির এরকম আছে। এইটা একদিকের বয়ান। আর একদিকে যারা একটু ভাবতে চায় তাদের এরকম বয়ানটাও আছে যে বাংলাদেশের মতো একটা ছোট দেশ, ওভার পপুলেটেড, সেখানে আওয়ামী লীগের ফলোয়ারের সংখ্যা একেবারে কম নয়। নৃশংসতার খুনের সঙ্গে যুক্ত ফলোয়ার যেমন আছে, সাধারণ কর্মী সমর্থক ফলোয়ার তাদের সংখ্যা একেবারে কম নয়। ফলে আপনি কোন পদ্ধতিতে আগালে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে পারবেন, বা নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ যাই করেন করবেন, কিন্তু দেশের ব্যাপক সংখ্যক একটা মানুষ যেন এই উন্নয়ন কর্মের বাইরে ঠেলে দেওয়া না হয়। একটা ঐক্যবদ্ধ জাতি গড়তে হলে, যেরকম 1971 সনের পরে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের প্রশ্নে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, আমি তো বলি সাধারণ ক্ষমা ঘোষণা ওই সময়ের জন্য যৌক্তিক ছিল যে সুনির্দিষ্ট অপরাধে যারা যুক্ত তারা বাদ দিয়া বাকিদের সাধারণ ক্ষমা, কারণ তিনি ভেবেছিলেন যে এদেরকে আলাদা রেখে একটা জাতি আগানো খুব সহজ নয়, সবাইকে নিয়ে এগোতে চান। জিয়াউর রহমান আসার পরে সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছিলেন ওই চেতনা থেকে যে তাদেরকে আমরা রাজনীতি করার জন্য উন্মুক্ত করে দেই, তারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতি আনুগত্য নিয়ে মূলধারার রাজনীতিতে ফিরে আসুক, আর তাহলে ডিভাইডেশনটা কমে যায়। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিল যাই করেন, এদের যে অসংখ্য ফলোয়ার বা বড় একটা মাস, এটা তো বাস্তবতা। বাংলাদেশে প্রধান দুই গ্রুপে বিভক্ত যে দ্বিমেরুকরণের রাজনীতি, একদিকে বিএনপি একদিকে আওয়ামী লীগ, এরাই তো সবচেয়ে বড় দুইটা শক্তি ছিল। এখন আওয়ামী লীগ সেই শক্তি হিসেবে অত্যন্ত পচে গলে গেছে, কিন্তু তারপরও সাধারণ সমর্থক সহ সবাই যারা আছে তাদেরকে যেন আপনি ডিভাইডেশনের মধ্যে ফেলে দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ব্যাহত করতে পারে, এদিকে ফেলে না দেয়। সেজন্য বলছি যে সেই জন্য ওই যে বললাম যে যারা নিষিদ্ধর পক্ষে তাদেরটাকে আমলে নিয়ে এই বিষয়গুলোকে আপনি কিভাবে অ্যাড্রেস করে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল বা শাস্তির আওতায় আনা, পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রযাত্রায় মেজরিটি লোককে আপনি সামিল করতে পারেন, এইটা নিয়ে ভাবতে হবে। এখানে দুটো বিষয় রয়েছে। একটি বিষয় হলো এই দলটির যারা সরাসরি জড়িত তাদেরকে বিচার করতে হবে, অবশ্যই করতে হবে। আবার এই দলের যারা সমর্থক রয়েছে এই হত্যাকাণ্ডে জড়িত না, তারা যাতে
অবিচারের সম্মুখীন না হয়, সেটাও ঠিক নিশ্চিত রয়েছে। করতে হবে। কিন্তু তারা আসলে রাজনৈতিক, আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল, আওয়ামী লীগ রাজনৈতিক দলই নয়, আওয়ামী লীগ এটা মাফিয়া রাজনৈতিক গ্যাং। আওয়ামী কারণ লীগ তাদের যে কর্মকাণ্ড গত 16 বছরে আসলে আওয়ামী লীগ রাজনৈতিক দল থেকে বিচ্যুত হয়ে চলে গেছে। Definitely। এখন রাজনৈতিক দলই না যখন, এর নিবন্ধন থাকবে কেন? না, নিবন্ধন তো আমি বলছি না নিবন্ধন থাকবে কেন, সেই প্রশ্নের উত্তর দেবার আমি কেউ নই। আমি বলছি, আবারও রিপিট করি, আওয়ামী লীগ যত অপকর্ম করেছে সব শাস্তি তো অবশ্যই পেতে হবে। চিহ্নিত অপরাধী যারা, তাদের শাস্তির আওতায় আনলে আওয়ামী লীগ এমনি নাই হয়ে যায়। দ্বিতীয় কথা হলো, নির্বাচন কমিশন এবং সরকার যদি মনে করে তাদের নিবন্ধন বাতিল করবে, ভবিষ্যতে আইন আদালত করে তারা যদি মনে করে অপরাধ করেনি তারা সে নিবন্ধন ফেরত পাবে, এটাও খুব অস্বাভাবিক কিছু না, হওয়া দরকার। কিন্তু নিষিদ্ধর প্রশ্ন হোক বা যা করা হোক, সেটা করতে গেলে একটি রাজনৈতিক ঐক্যমত্য দরকার হয়। বিশেষ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে হয়েছে, হ্যাঁ হয়েছে, কিন্তু সেই ঐক্যটা ইতিমধ্যে আমাদের ভিন্ন সুরও তৈরি হয়েছে, এটা বাস্তবতা। এখন প্রধান উপদেষ্টা সহ তাদের যে নতুন যে তারা কমিটি করেছেন 7 সদস্য বিশিষ্ট, সেই কমিটি অলরেডি সব গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে অলরেডি তিনি বসেছেন এবং আলোচনা করছেন। এইভাবে শুরু হয়েছে। এইভাবে যদি আপনার প্রধান উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং এই ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটু ভালো মতো আলোচনা করা হয়, বসা হয়, আমার ধারণা যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির, রাজনৈতিক শক্তির মধ্যে যে একটু কনফিউশন আছে বা যারা এখনো এটা নিয়ে মানে ঠিক কংক্রিট সিদ্ধান্ত নিতে পারছেন না, সেই সিদ্ধান্ত তারা নিয়ে ফেলতে পারবেন একসঙ্গে বসলে। ফলে প্রধান উপদেষ্টার এখানে অভিভাবকত্ব নিতে হবে এবং ছাত্রদের এবং অন্য রাজনৈতিক দলের যে নেতা তাদের নিয়ে এইরকমভাবে এখন যেরকম আলোচনায় বসছেন সংস্কার নিয়ে বা ভবিষ্যৎ নির্বাচন, ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে, ঠিক আওয়ামী লীগ প্রশ্নেও সিদ্ধান্ত নেয়ার জন্য এটাকে আলোচনা এগিয়ে নিতে হবে। এবং আমার বিশ্বাস, যারা আওয়ামী লীগের হাতে 16 বছর ধরে নিপীড়নের শিকার হয়েছেন, গুম খুন হামলা মামলার শিকার হয়েছেন, লাশ গুম করেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একেবারে নির্ভেজাল সজ্জন ভদ্র নেতার নামেও শতাধিক মামলা করে যারা আদালতের বারান্দায় দিনের পর দিন ঘুরিয়েছে, এক একজনের নামে 300-400 মামলা করেছে, জামায়াতের অনেক ভালো নেতাকে যারা ফাঁসি দিয়েছে। সুতরাং এই দলগুলি আওয়ামী লীগের পক্ষে কোনোভাবে বিন্দুমাত্র অনুকম্পা প্রদর্শন করবে এটা আমি বিশ্বাস করি না। না, শুধুমাত্র প্রপার ওয়েতে আলোচনাটা দরকার। একটা ভালো পয়েন্ট উল্লেখ করেছে। আমরাও এই টক শোতে বারবার বলেছি যে হেন কোনো নির্যাতন নেই যার শিকার বিএনপি এবং জামাত হয়নি। এটা অদ্ভুত। কিন্তু তাদের এখন কথাবার্তা ভোটের রাজনীতি ভাগাভাগি। এই যে আওয়ামী লীগের ভোট কে পাবে, বিএনপি পাবে না জামাত পাবে, এই লড়াই শুরু হয়েছে। এই লড়াইয়ের কারণে কি হয়েছে জানেন, এরা কিন্তু ইদানিং আওয়ামী লীগ শব্দটি উচ্চারণ করে না, এরা কি বলে জানেন, ফেসিবাদ, ফেসিস্ট। দলের নামটি উচ্চারণ করে কোনো বক্তব্য রাখে না। এটা অদ্ভুত ব্যাপার। না, কি করে সম্ভব? আপনি যেটা বললেন যে এরা কি ধরনের নির্যাতনের শিকার হয়েছে আর ভুলে গেছে। আসলে বাংলাদেশের রাজনীতি আগাগোড়াই স্বার্থকেন্দ্রিক রাজনীতি চলে আসছে। তো আমাদের এই দলগুলো দেখেন, বাংলাদেশে ভবিষ্যতে যদি আবার আওয়ামী লীগ কোনোভাবে রিভাইভ করে, কোনোভাবে টিকে যায় এবং আজ হোক কাল হোক, বাংলাদেশে ভবিষ্যতে তো আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এটা বাস্তবতা। যারা আজকে ক্ষমতা আকাঙ্ক্ষী, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে আকাঙ্ক্ষা করেন, প্রত্যাশা করেন, তাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের মতো এরকম ওভার পপুলেটেড একটা দেশ, এত সমস্যা, এই দেশ চালানো এত সহজ নয়। এখানে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তারা আনপপুলার হয় খুব অল্প সময়ের মধ্যে, এটা বাস্তবতা। সুতরাং আজকে আপনি যত মেজরিটি নিয়ে আসেন, যদি আপনি রাষ্ট্র পরিচালনায় যান, আপনি আনপপুলার কিছুটা হলে হবেন। আপনার ওই সক্ষমতা নাই সকল মানুষের মন জয় করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 5 বছর বা 4 বছর পরে নির্বাচন দিয়ে নির্দ্বিধায় ক্ষমতায় আসবেন। সুতরাং এর বিরোধিতাকারী আওয়ামী লীগকে যদি সেই ফ্যাসিবাদী কায়দায় রাজনীতি করার সুযোগ দেন এবং এদেশে আবার রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, তাহলে বিএনপি, এই জামাত ইসলাম যারা আজকে ক্ষমতার জন্য একে অপরের বিরুদ্ধে তীর ছোড়াছুরি করছে, এই ছাত্ররা যাদেরকে ঝুঁকিতে ফেলছে, এরা প্রত্যেকে কচুকাটার শিকার হবে। কেউ রেহাই পাবে না। এবং কেউ যে রেহাই পাবে না,
এই বোধটা তাদের এখনো বুকের মধ্যে নিতে হবে, মাথায় নিতে হবে যে আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারবেন, কিন্তু সেই ক্ষমতাকে আপনি মানুষের মন জয় করে আবারও মানুষের রায়ে আবার সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আবার পাওয়া, নাকি আওয়ামী লীগ আবার ওই সুযোগে চলে আসবে সেটা করা, কিংবা আনুপাতিক হারে নির্বাচনের যে কথা উঠছে সেখানে যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তারা তাদের সমর্থক ফ্যাসিবাদের গোষ্ঠীটাই 16 বছরে যেরকম তৈরি করেছিল, সেই আনুপাতিক ভোটের বিবেচনায় তারা কতগুলো সিট পেতে পারে একবার ভেবে দেখেন। সুতরাং আপনি কত শতাংশ পাবেন, তাতে কয় সিট পাবেন, সেটা মাথায় রেখে আপনি আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদকে কিভাবে রিভাইভ করার পরোক্ষ ভূমিকা পালন করছে সেটা ভাবতে হবে। ফলে বিএনপি, আওয়ামী লীগ, ছাত্র জনতা, গণ অভ্যুত্থানের পক্ষের অন্য রাজনৈতিক শক্তি প্রত্যেককে যদি মাথার মধ্যে ফ্যাসিবাদকে এবং আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিপক্ষ না ভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়, এর খেসারত প্রত্যেককে দিতে হবে। যারা বড় তাদেরকে বেশি খেসারত দিতে হবে, যারা মাঝারি তারা মাঝারি খেসারত দিবে, ছোটদের ছোট খেসারত। খেসারত মুক্ত কেউ থাকতে পারবে না।